প্রায় প্রতিটি পরীক্ষায় আসতেন। এখন অবশ্য আধুনিক শিক্ষক সবাই, আধুনিক শিক্ষকরা এটা প্রস্তুত নিতে দেন, কারণ আগে যারা শিক্ষক ছিলেন তারা প্রশ্ন করতেন এবং তারা প্রশ্নপত্র, ফেসবুক শিক্ষক, গাইড বই শিক্ষক, যার জন্য তারা ওদিকে দৃষ্টি তাদের নেই। কমার্শিয়াল শিক্ষক, কিভাবে টাকা অর্জন করতে হবে। বিএনপি এমন একটি দল, যেই দলই দেশের শিক্ষকদের যত সুবিধা যতটুকুই পেয়েছেন বিএনপির মাধ্যমে পেয়েছেন। আমার বক্তব্যটা আপনাদের অনেকের কাছে ভালো লাগবে, আজকের বক্তব্যটা অনেকের কাছে খারাপ হবে, কারণ এটা আমার মাধ্যমিকের মাদ্রাসা কলেজে যারা এমপিভুক্ত বা এখনো এমপিভুক্ত সকল শিক্ষকদের মাঝে বলতে পারলে সুবিধা বেশি হতো, কারণ সবাই ভুক্তভোগী। আর প্রধান শিক্ষকদের সাথে তো সহকারী প্রধান শিক্ষক বা সাধারণ শিক্ষকদের খুব একটা মিল নেই। এজন্য আমাদের আরেকটি সমস্যা, সহকারী শিক্ষকরা সংখ্যায় বেশি, হেডমাস্টার থাকে একজন, অধ্যক্ষ একজন, সংখ্যায় অনেক প্রভাষক সহকারী অধ্যক্ষ। আপনি একজন সহকারী শিক্ষককে ছুটি দেন না, যে আপনাকে ছুটি দেওয়া যাবে না, সামনে পরীক্ষা, ছুটির ব্যবস্থা নেই। মন খারাপ করে গেল, মন খারাপ করে গিয়া একজন আবার চিন্তা করলেন, গত সপ্তাহে তো আরেকজন যেতেন, ওর বাড়িতে গিয়ে বসলেন, বলে ভাই তোমারও ছুটি দেয়নি, আমারও ছুটি দিয়ে দিচ্ছে। কিন্তু জানো, স্কুলের কথা কয়া কুমিল্লা গেছে, আসলে গেছে শ্বশুর বাড়ি, কুমিল্লা যাই, আমি খবর দিচ্ছি। আরেকদিন আরেকজনে দেয়, তিনজন হলেন তো স্কুলের শিক্ষক পাওয়া যায়। তিনজনে মিললে এখন বুদ্ধি পেরা গেছেন কমিটির সদস্য কাছে। কমিটির সদস্য জানেন না লেখাপড়া, কিন্তু মহল্লার মোড়লের কাছে গেছেন যে হেডমাস্টার সব ভালো না, এই দেখেন গত সপ্তাহে স্কুলে থেকে ছুটি নিয়ে গেছে, কুমিল্লা যাওয়ার কথা করে গেছে শ্বশুর। তারপরে আমরা বলি যে স্কুলটা বেঞ্চ বানাইতে হবে, আপনার নাম বললাম যে অমুক মেম্বার সবাই দিয়ে বেঞ্চগুলি বানান, উনি রাজি হন। স্কুলের রংগুলি করার না, স্কুলটা কি দেখেন সাফা করে গেছে। আপনার মতো লোক থাকতে রং করতে কোনো সমস্যা। এখন কমিটির বড় সব চিন্তা করছে কথা যদি এদের মতো এবং তিনজন ভালো মানুষ থাকলে আমরা তো কাম করতে কোনো অসুবিধা নেই। তাহলে কি করতে হবে, হেডমাস্টারের লড়াই দিতে আরম্ভ করলেন। তার বাসায় যে গেলেন, মোড়লের বাসায় গেছেন কি যে অন্যার ফলগুলি ভালো না, গরিবপুরে ভালো ফল পাবো, গরিবপুর থেকে ফল টল নিয়ে আবার পাটাকেন্দ্রে বাজারেতে মাছ টাছ আনিয়ে ওই মোড়লের বাসায় গেছে। আপনি যদি প্রথমেই হোমনা বাজার থেকে 1 কেজি রসমালাই নিয়ে হেডমাস্টারের বাসায় ছুটি তো আপনার খুশি হয়ে যেত। হেডমাস্টারে খাওয়াইলেন না, খাওয়াইলেন গরিবপুর থেকে একটা মোড়লে আইনা আরম্ভ করলেন স্কুলের মধ্যে দলাদলি। তাহলে দলাদলি কারা লাগাইতেছি, শিক্ষকরা লাগাইতেছি। আর শিক্ষকরা বাংলাদেশের যত প্রফেশন আছে সবচাইতে খারাপ প্রফেশন হলো শিক্ষকদের, শিক্ষকতা প্রফেশন। কারণ আমরা বলি, আপনি যদি জিজ্ঞাসা করেন শিক্ষকতার পেশা আসছেন কেন, সেবামূলক কাজ, সেবা দেওয়ার জন্য। আসলে চাকরি কোনো জায়গায় না পাই এই জায়গায় কিন্তু সেবা দিতে আসছেন। সেবা কি দেন? সেবা তো দেন না। স্কুলের ক্লাস আমি করছি 10টায়, আইসেন স্কুলে 10:15 আইসা আবার মিলনের জন্য পয়সা পেপার পড়তেছে, কারণ দোষ হলে মাস্টারের
খুঁজে বাইর করছে আপনার ক্লাস খালি আপনি জানেন স্যার এই ব্যাপারটা একটু দেখতেছিলেন পেপার আপনি এই সময় দেখতেছেন কেন আর টিফিনের যে সময়টা টিফিন পিরিয়ড মানে এটা দেওয়া হয়েছে আপনি একটু খান এবং নামাজটা পড়েন এই জন্য দেওয়া হয়েছে কিন্তু আপনি টিফিনের সময় আবার বইয়ের পেপার পড়তেছেন ঘন্টার সময় হয়ে গেছে আবার টিফিনের পরের ঘন্টা তখন গিয়ে নামাজে যাচ্ছে কিছু পাওয়া যাবে নামাজে তারা গেওয়া যাবে এখানে শুধু নামাজ এতক্ষণ তো নামাজ পড়তেন ওই সময় যদি নামাজের কথা কয় এই যে মাস্টার সাহেব আমি নামাজ পড়তে পারছি আমার মানে নামাজটা পড়তে এগুলি আমাদের তো দোষ আছে যেহেতু আমি সরকারি শিক্ষক থেকে অধ্যক্ষ হয়েছি সরকারি শিক্ষকের সব জানা আর অধ্যক্ষের বুঝে অধ্যক্ষ সাহেবও যদি সরকারি শিক্ষকদের একটা স্নেহ মমতা দেখায় তাহলে সমস্যাগুলি হয় না ছুটি চাইছে দেন না একটু অসুবিধা কি একের আমরা একবারে মানে মুড়ে আছেন ছুটি দেওয়ার জন্য আমি যখন শিক্ষক সমিতির মহাসচিব ছিলাম তখন আমি কলেজের লেকচারার ছিলাম এখন লেকচারারের সাথে আমাকে একটা ইনচার্জের দায়িত্ব দিয়েছে কলেজ শাখাটা আমি এই জন্য আমার একটা রুম ছিল প্রিন্সিপালের রুমের মধ্যে একটা রুম ছিল ঘন্টা গেছে প্রিন্সিপাল সাহেব সোজা এটা আমার ক্লাসে চলে গেছে আমার ক্লাস করতেছে কিন্তু উনি দেখছে যে আমি বাইরের একটা লোকের সাথে কথা বলতেছি উনি বুঝতে পারছে যে বাইরের কোনো শিক্ষকদের সাথে আমি কথা বলতেছি উনি ক্লাসটা চালিয়েছে কিন্তু আমার হঠাৎ মনে হলো যে আমার ক্লাস তো এই সময় ছিল আমি যাই ক্লাস গিয়ে দেখি প্রিন্সিপাল সাহেব ক্লাস নিজে একটু লজ্জা পাইছি আবার স্যার ইশারা দিলে প্রিন্সিপাল সাহেব চলে যেতে হবে মানে আমার ক্লাসটা আমি চালাই উনি যদি ওই সময় বলতেন যে আপনি ক্লাসে লাগিয়ে নামটা দিতেছেন বলতে পারতেন উনি তো বলেন তাহলে এই যে একটা পারস্পরিক সম্পর্ক এটা তৈরি করতে হবে বিল্ড করতে হবে চেয়ারম্যান সাহেব খুব নাম জানা লোক নাম শুনলে প্রবীণ যারা অনেকে চিনবেন মোল্লা সাহেব মহিদিন যারা চিনবেন নাম হলো ইউ.এম. খালিদুল্লাহ এই ইউ.এম. খালিদুল্লাহ পুরান টাকার অর্ধেক ওনাদের যে সোমান বাগ টাকা নানার নাম হলো সোমান আর জাহাঙ্গীর মোহাম্মদ আদিলের ওনার আপন নাম সুতরাং আদিল সাহেবদেরই বাড়ি পুরান ঢাকা আমাদের বাড়ি হলো কসবা কুটি অরিজিনাল বাড়ি চিত্র জগতের লোকেরা বলতো উপরে আল্লাহ নিচে খলিলুল্লাহ মানে খলিলুল্লাহর টাকায় সমস্ত চিত্র জগৎ চলত এই আজাদ সিনেমা নাগর মৌসাব ইস্তান মিলে সব পাচ্ছে সব সিরিয়াল এত পাওয়ারফুল লোক ছিল উনি আসতেন স্কুলে আসলে কাঁপতো সব শিক্ষক প্রিন্সিপাল সব কানে জানি কোন জায়গায় করে এনে রং নাই এনে এই নেই সে নেই চেয়ারটা ভাঙা ওই সব কারণ ওনার ওয়াইফের নামে ছিল স্কুল আমরা বেগম মুসলিম বালিকা বিদ্যালয় কলেজ ওনার ওয়াইফের নামে এই জন্য ওনার এটাতে সবসময় একটা নার্সিং থাকতো এবং চেয়ারম্যান থাকতো সবসময় উনি একদিন আসলেন আসা সরাসরি আমার রুমে ঢুকলেন সাধারণ শিক্ষকরা তো কথা বলতে পারতেন না কিন্তু আমাকে স্নেহ করতেন আমার রুমে দুইটা বললো যে আমি দাঁড়ালাম বললো যে শোনো তোমার সাথে আমার কথা আছে আমি বললাম যে বলেন কোচিং এর টাকা কি করছে এই যে স্কুলের কোচিং এ কত টাকা উঠছে আমি বললাম যে 1,20,000 টাকা টাকা কিভাবে ভাগ করছো আমি বললাম স্যার টাকা ভাগ করা এটা কি আমার বলা ঠিক হবে আপনার সাথে যেহেতু প্রিন্সিপাল স্কুলে উপস্থিত আছে কলেজে একবারে চুপ হয়ে গিয়ে বললো যে ঠিক আছে প্রিন্সিপাল সাহেব আসলে তোমাকে আমি ডাকবো তুমি রুমে আসো উনি আমার প্রিন্সিপাল সাহেবের রুমে চলে গেলেন এই ফাঁকে আমি গেলাম প্রিন্সিপাল সাহেবের কাছে উনি একটা ক্লাস নিতেছিলেন আমি বললাম স্যার ঘটনাতে কি হয়েছে শরীফ সাহেব আমি তো 90,000 টাকা দিয়ে যে গাড়িটা কিনে নিলাম বাদ বাকি টাকা আপনারা যখন দিবেন এটা কার সাথ করে দিয়ে নয় 90,000 টাকা গাড়িটা কিনে নিয়েছি টাকাটা আমি ভর করে দিয়েছি আর কেমনি কি করা আপনি দেখেন প্রিন্সিপাল সাহেব আসছে বসছে
চেয়ারম্যান সাহেব ওখানে অন্য মেম্বার সাহেবদেরকে নিয়ে আরম্ভ করছে কথা। তখন বলবো যে আমি আমার শিক্ষক প্রতিনিধি, মানে কেউ আমার সাথে কন্টেস্টে যেত, আমারটা আনকন্টেস্টে। আমি ওখানে বসলাম, ডাকলো, বললো যে প্রিন্সিপাল সাহেব বলেন আপনি কোচিং এর বিষয়ে বলেন, কোচিং এর টাকা শিক্ষকদের এখন দেন নাই। এখন প্রিন্সিপাল সাহেব বললেন যে স্যার এই দায়িত্ব তো সেলিম ভাই সাহেবের কাছে। এই কথা বলার পরে আমাকে বলে যে বলো তুমি কি জানো। আমি বললাম যে শোনেন, এই প্রিন্সিপাল সাহেব হলো আনোয়ারা বেগম মুসলিম উচ্চ বালিকা বিদ্যালয় কলেজের প্রিন্সিপাল, যে কলেজের চেয়ারম্যান ইউএম খালিদুল্লাহ। উনি যখন এই মৌলভীবাজার মার্কেটে যায়, মানুষ তাকায় থাকে খলিলুল্লাহ সাহেবের কলেজের প্রিন্সিপাল আইছে। ওই সময় যদি উনি চাইলে না আলাদা ভাগে ইসলাম মাস কিনে, আপনি কি ইজ্জত থাকবো না যাইবো না? যাইবো গা। আপনি ইজ্জত থাকে? চুপ করে গেছে। আমি বললাম যে ওনাকে 1,20,000 টাকা 60,000 টাকা ওনাকে দিয়ে দিয়েছি, যেহেতু ওনার প্রাইভেট কিছু নাই। আর বাকি 60,000 টাকা ভাগ করার জন্য আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, এটা ভাগ করবো, 2 দিন সময় লাগবে। তখন উনি বললেন অন্যান্য মেম্বারদেরকে, আপনাদের কি আর কিছু প্রশ্ন করা আছে? আপনারা এই সেলিম ভাই সাহেবের বক্তব্যের পর আর কিছু জানতে চান? সবাই চুপ করে গেল। আপনারা তো বলে আসছেন প্রিন্সিপাল সব টাকা হয়ে গেছে, প্রিন্সিপাল সব টাকা নিয়ে খায় গেছে, সংসার কথা। এভাবে প্রিন্সিপালকে আমি সেভ করলাম। এই প্রিন্সিপাল যদি আমাকে ছুটি না দিত, আমি বাংলাদেশে এই শিক্ষক সমিতির রাজনীতিও করতে পারতাম। এই যে একটা আন্তরিকতা, পারস্পরিক শ্রদ্ধা, এটা বিল্ড আপ হয়েছে আমাদের মধ্যে। এই জন্য আমিও কাজ করতে পেরেছি, উনিও ওনাকেও কাজ করার কোনো অসুবিধা। এইটা আমাদের শিক্ষকদের মধ্যে নাই, আছে এগুলি একদিনের বিরুদ্ধে আরেকজনের বদনামি করার জন্য। কেন আমি বলছি যে বাংলাদেশের শিক্ষক সমাজ হলো সবচেয়ে আপনি এই পেশাটা আমি ভালো পেশা হিসাবে নিই। কারণ আজকে শিক্ষকদের জন্য বিএনপি যা করেছে, এটা যদি এদেশের অন্য কোনো পেশাজীবীর জন্য করতো, তারা জীবনও করবো না। এটা আমরা বলি, আমরা তার প্রতিদান দেওয়ার জন্য বলি না, কিন্তু স্বীকৃতিটি সেটা আপনারা দেন। 50% টাকা দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া, তখন আপনাদের কোন স্কেল ছিল, তখনকার শিক্ষক এখানে কেউ নাই। আমি মনে আপনাদের মধ্যে ছিল না, দেখতে ছোটখাটো দেখাইলেও বয়স আমার আপনাদের চেয়ে বেশি, আমার 67 জানি। ওই সময় 75 টাকা টিআরএস অ্যালাউন্স দেওয়া, 75 টাকা। তারপরে আমরা 1/80 এসে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সর্বপ্রথম দেশের শিক্ষকদের জাতীয় বেতন স্কেলের অন্তর্ভুক্ত করেন, এবং অন্তর্ভুক্ত করে তখন আমি 235 টাকা পাইলাম। সরকারি শিক্ষকের স্কেল ছিল 470 টাকা। এই 235 টাকা 50%, এটা দিয়ে বেতন আরম্ভ হলো। স্কুল থেকে দিল, কোনো স্কুল তখন শিক্ষকদের বেতন দিত 50 টাকা, 60 টাকা, 70 টাকা নেই, আর ওইটাকে তো অনেক টাকা। আর ইংলিশ টিচার হিসাবে আমাকে বেতন দেওয়া হলো 400 টাকা, আর প্রিন্সিপাল পাইতো 500 টাকা, হেডমাস্টার পাইতো 500 টাকা। এটা দিয়ে আরম্ভ করলাম। তখন 400 টাকা অনেক টাকা, আর 235 টাকা না গভর্নমেন্টের টাকা। এরপরে এরশাদ সাহেব এসে 10%, 20% টাকা দিচ্ছে, এবং উনি যে টাকাটা দিচ্ছে এই জন্য কোনো আন্দোলন করতে হয়নি। যার যেটা অবদান এটা তো স্বীকার করতে হবে। এরশাদ সাহেবের জন্য কোনো আন্দোলন করতে হবে। এরশাদ সাহেবকে কনভিন্স করে প্রিন্সিপাল এম শহীদুল্লাহ বাড়ি পাতাকানি কালাই গোবিন্দ করে শিক্ষার বাড়ি, উনি আপনাদেরকে ব্যবস্থা করেছিলেন 10%, 10%, মানে তার সাথে টেবিল লোকের মতো। হ্যাঁ, আর পরবর্তীতে এসে আবার বেগম খালেদা জিয়া যখন গভর্নমেন্টে আসলো, আবার 10% আমরা 94 আন্দোলন মনে আছে বিশাল। তারপরে 96-তে এসে আবার আন্দোলন আরম্ভ করলাম, শেখ হাসিনা সরকার 10%। পরবর্তীতে 2001 থেকে 2006
2000 সালে যখন হাসিনার সময় আন্দোলন আরম্ভ করলাম, তখন বেগম খালেদা জিয়া এয়ারপোর্টে নেমে মক্কা শরীফ থেকে হজ করতে, ওমরা হজ পালন শেষে নেমে এসে শহীদ মিনারে আমাদের অনশন ভাঙিয়েছিলেন, বলছিলেন উনি 10% দিবেন, অবসর সুবিধা চালু করবেন, এবং সেটা করেছেন। 2006 সালে বিশাল সমাবেশ মনে আছে আপনাদের মুক্তাঙ্গনে। সেই সমাবেশে তখনকার শিক্ষক সমিতি ছিল হোমনা শিক্ষক সমিতি, নির্ভেজাল শিক্ষক সমিতি ছিল হোমনা। তারা সেখানে গিয়েছিলেন এবং তখন আমাদেরকে এই 100% উন্নীত করা হয়। আমাদের অবসর সুবিধা চালুর প্রতিশ্রুতি দিলেন এবং উনি দিলেন 2002 সালে 24শে জানুয়ারি। সেটা আমি সদস্য সচিব ছিলাম। এখন এই যে বিষয়গুলি, এগুলি আপনারা স্বীকার করেন। এই শিক্ষার ভোক্তা যদি আপনাদের না থাকে শিক্ষক, তাহলে আপনার কাছ থেকে জানতে কি শিখব? আসলে এবার নির্বাচনের কথা। নির্বাচনে আপনারা আমার পিছনে কাজ করেন, আমি বলি না। আপনারা নিরপেক্ষ এখন যাই সব বলেন আমার সংগঠনের করছি, এখনো বলবেন যে আমরা নিরপেক্ষ। শিক্ষক হিসাবে আমরা নিরপেক্ষ থাকতে চাই, আমরা শুধু ক্লাসে পাঠদান করতে চাই, এটা তো বললে আমি খুশি হই। আর যদি বলেন আমার দলের, তাহলে আমি কিন্তু হিসাব চলি এতদিন মধ্যে কি করছি, এতদিন মাঝে করছি। এখন এই নির্বাচনে সরকারের একটা ঘোষণা ছিল, অন্তর্বর্তীকালীন সরকার আপনারা নিরপেক্ষ থাকবেন। আপনাদের ইউনো সাহেব আপনাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে, আপনাদের প্রশাসন ট্রেনিং দেওয়া হয়েছে যে নিরপেক্ষ থাকবেন, থাকেন। এখন আমার নির্বাচনী এলাকায় রেগুলার 10টা টিম কাজ করছে শিক্ষকদের, রেগুলার। তারা আসছে দিনাজপুর থেকে, তারা আসছে রংপুর থেকে, তারা আসছে সন্দ্বীপ থেকে, তারা আসছে খাগড়াছড়ি থেকে, তারা আসছে ভোলা থেকে। মহিলারা এসে ব্রাহ্মণবাড়িয়া থেকে থাইকা এখানে ক্যাম্পাস করছে। এরা কি চাকরি করে না? এরা তো এমনিভুক্ত শিক্ষক, একটা চাকরি গেছে গা। খালি আপনাকে চাকরি গেল বলে না, হ্যাঁ চাকরি করে। আমরা আমাদের দিকে কথা বললাম, অনেক দিক চেয়ে নিয়েছে শিক্ষকরা যে আমাদের দিকে কথা বললে আপনাকে চাকরি যাবো। বাস্তবে যেটা, এটা আমি বলতেছি, মনে কিছু না, এই যে বললাম যে টর্চার বলবো, কারণ আমি বাস্তববাদী না। আমি গেলাম গত বছর আপনার স্কুলে প্রতিষ্ঠানে, সেখানে ইফতার পার্টি হচ্ছে। আপনার বদ্ধতার খাতিরেও আপনার ওই স্কুলে বা কলেজে থাকা উচিত ছিল যে একজন শিক্ষক নেতা আসতেছে। আমাকে যদি কেউ প্রশ্ন করে বলতে পারবো যে ওনার মাধ্যমে আমি অনেক কিছু পেয়েছি। সুতরাং আমি স্কুলে থাকলে একটু ওনারা একটু বাথরুমে যেতে দিতে পারে, ওয়াশরুমটা অন্তত খুলে রাখি, করছেন সেই কাজটা, সেটাও করেন। কোন স্কুলে গেছি, অনুষ্ঠান হয়েছে, আপনি তো একজন শিক্ষক, আপনার তোয়ালে, আপনার চেয়ারের তোয়ালেটা চিপ দিলে এটা থেকে এমন ময়লা যে এটা অন্তত 8 কেজি হবে ময়লা। আপনি ছাত্র কি করেন? আপনি নিজের ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন যদি না থাকেন, তাহলে আপনার কাজটা কি? আপনি তো একটা হেডমাস্টার। হেডমাস্টার যদি তার নিজের টয়লেটে অপরিষ্কার রাখেন, তাহলে আপনি স্কুলের কি উন্নতি করবেন? এগুলি সুপারভিশন করতে হবে উপজেলা মাধ্যমিক শিক্ষক। ওনারা আবার ফল টল ভালো করে খাওয়ালে ভুলে যাবে, ভুলেন। আপনার প্রশাসক হিসাবে এখানে এটা আপনার দেখাশোনার দায়িত্ব, আপনি সেগুলি দেখতে হবে। প্রথম কাজ ছিল শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্ন। আপনি জায়গা বেচে আপনি যাবেন ইউনাইটেড হসপিটালে চিকিৎসা করতে, কিন্তু আপনি ফ্রি চিকিৎসা করতেছে ঢাকা মেডিকেলে এনে যান না, কি লেগে? নোংরা, একেবারে স্যাঁতস্যাঁতে একটা নোংরা জায়গা, এই জন্য আপনি যেতে চান। এত নোংরা জায়গায় যদি আপনি যান, আপনি তো এমনি অসুস্থ হয়ে যাবেন, কি চিকিৎসা হবে? আপনি একটা শিক্ষা প্রতিষ্ঠান এরকম টিকটক রাখতে, আপনি যদি আমেরিকাতে একটা শিক্ষা প্রতিষ্ঠানে যান, আপনি মন চাবে না সেখান থেকে চলে আসবেন যে আমি ভর্তি হই, আমার নাতির পরিবর্তে আমি ভর্তি হয়ে যাই, কি করবো? এরকম সেখানকার
শিক্ষা প্রতিষ্ঠান, চায়নাতে যান, শিক্ষা প্রতিষ্ঠান দেখে আসে কিরকম শিক্ষা প্রতিষ্ঠান। এই জেনারেল লাইনে লেখাপড়া করে কোনো লাভ নেই, এটা হলো বেকার সমস্যা। উনি বলেছেন, মাধ্যমিক শিক্ষক সাহেব বলেছেন পলিটেকনিক্যাল প্রতিষ্ঠানের কথা, এগুলি এখন করতে হবে, কর্মমুখী শিক্ষার ব্যবস্থা করতে হবে। আপনার বিএ পাস করে আপনার চাকরি নাই, বেঙ্গালি চলে যাবে, কি শিখবে? ইসলামের ইতিহাসে আছে সম্রাট আকবরের এতজন দাস ছিল, সম্রাট আকবরের বাবরের কয়জন দাস ছিল, এটা কি লাভ হলো? দেশের উন্নয়নে কি লাভ হলো বলেন? লাভ হইব? আর আপনি যদি ইলেকট্রিক্যাল কাজটা এখন শিখতে পারেন, এখনই আপনার চাকরি, এখনই আপনার কাজ করে চলতে পারেন, খাইতে পারেন। ওই শিক্ষা কিন্তু চায়নাতে নাই। এই জন্য তো চায়নায় যে আপনার ব্যবসায় বাণিজ্যে শিল্প কারখানায় এগিয়ে যাওয়ার কারণে আজকে বিশ্বে সবাই তাদেরকে সংগ্রহ করতে হবে। চায়নার যত আপার লেভেলের, যারা একটা বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল, উনি কি ইংরেজি জানে না? এরা কি বললে আমরা বিশ্বাস করবো যে লোকটা ইংরেজি জানে না? আমরা গেছি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান সহ, আমরা সব কলেজের বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর, আমার আমরা নিচে অন্য কোনো কিছু। আমি এই যে নির্বাচনের সময় অসুস্থ, এখন অসুস্থ হতে পারি, ধুলাবালি সব ভিতরে এখানে ওনারা কি উদ্দেশ্যে নিচ্ছে আমি জানি না। ভবিষ্যতে বিএনপি গভর্নমেন্ট ক্ষমতা আসবে, এজন্য হয়তো একটু টাচে থাকা। ওখানে আমরা দেখলাম যে আমাদেরকে বিশ্ববিদ্যালয়গুলিতে যাওয়ার পরে যে মিটিংটা হলো, এই মিটিংয়ে গরম পানি ছাড়া কিছু না। আর আমাদের দেশে হলে টাঙ্গাইলের চমচম আনো, নাটোরের কাঁচাগুলো আনো, আইনা দেও অতিথিদের সামনে, শুধু গরম পানি দিয়ে রাখছে, একটু ওই যে আপনার চাটা দিয়ে রাখছে সাথে, মানে চায়ের লিকার গুলি দিয়ে রাখছে। আমাদের দেশের লিকার দেখা যায় একবার পানি না, এখন ওইটাতে একটু পরে পরে আবার ডালে, আমি মনে মনে কেউ একটা ডালস কিনতে আমি তো আগে দিয়ে খেয়ে নিই, হ্যাঁ এত বেমজা পানি বানিয়ে খেয়ে ডালস। কিন্তু এদের দেশে দেখেন মানে কত সাশ্রয়। এখন ইংরেজিতে একটা কথা বলবো, আমরা ইংরেজি বলি, এটা একজনে ট্রান্সলেট করে দিতেছে চাইনিজ ভাষা, কিন্তু সব জানে না, মানে তারা মাতৃভাষার প্রতি তাদের যে আপনার দরদ, তারা অন্য ভাষায় কথা বলবেন। তো ওখানে টেকনিক্যাল এডুকেশনের প্রতি মানুষের যে আগ্রহ, আমরা এটা, আমি আপনাদের সহযোগিতা পেলে আমি অন্য এবং ইতিহাস একটা করার জন্য আমার আগ্রহ। আপনি চাইনিজ ভাষা শিখাই দিতে পারেন, আপনার বাচ্চা যদি চায়না যায়, আমেরিকা গেল বেকার থাকে, চায়না গেলে কেউ বেকার থাকবে না যদি চাইনিজ ভাষা, এবং প্রচুর টাকা আর্ন করতেছে। আপনি যদি চাইনিজ ভাষা শিখে ও 2 মাসের কাজও করবেন, তবু আপনি প্রচুর আর্ন করতে পারবেন। এখন আসেন আমাদের মন্ত্রী মহোদয়ের কাছে গেলাম যে জাতীয়করণ কবে করবেন, আর উৎসব পাতাটা দিয়ে দেন, এই টাকার ব্যবস্থা হবে। উনি কথা দিলেন এবং কথা দিয়ে সাথে সাথে উনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছেন অনুমোদনের জন্য, অনুমতির জন্য। আমাকে উনি ফোন দিলেন যে সেলিম ভাই আপনি তো বলছেন, কিন্তু আমার তো মনে হয় না 200 কোটির বেশি তো পাইতেছি, কি করবো? আমি বললাম 200 বুঝি না, আপনি 10% দিতেন না, আরম্ভ করেন। বিএনপি আসে যে এর আগেও যে বিএনপি দিছে, এখনো বিএনপি আসে আরম্ভ করবো, এই কথাটা শুধু আমি জানতে বলাই দিচ্ছি। আপনি বলেন যে 10% দিতে হবে, প্রধানমন্ত্রীকে আপনি বলেন, কথা আপনি একটু ইয়া বাই করে দেন, টাকাটা বাড়ানো যায় কিনা বাই করে দেন। আমি সাথে সাথে ফোন করলাম বাজেট শাখা,
যে কত টাকা দেওয়া যেতে পারে, বললো স্যার 495 কোটি টাকা দিতে পারে। 495 কোটি দিলে তার 25% দিবেন। পরে ওই যে উনি আমার একটা গ্যাপ হয়ে গেল, আমি যাচ্ছিলাম জায়গায় জানি ওই কি এটা জগার্সন, ওই সময় উনি ফোনে কথা বলতেছেন, কানেকশন একটু গ্যাপ হইতেছে, তারপরও আমি ওগুলি কানেকশন করে পাঠাইছি। ইন্ডিভিজুয়াল প্রধানমন্ত্রী অনেকে ডেকে গেছে, ওখানে পয়সা থেকে আমাকে ফোন দিচ্ছে, ডেকেছে যে কথা আছে 10%, বলে 10% চলে দিতে হবে। টাকা কত? টাকা 200 কোটি। পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আবার অন্য জায়গা থেকে বাজেটে বলে চলে এটা যে কত টাকা, ওনার কাছে যে হিসাব, ওই যে আমার হিসাবের লোক মিলে বলে, তাহলে আপনি 10% টাকা তো দেওয়া যাবে, 50% টাকা তো আপনারা যাচ্ছিলেন দেওয়া যাবে 495 কোটি। তখন উনি আবার বললেন যে না, আপনি 10-ই দিন। তবু টাকাটা দেওয়া বিএনপি যে সবসময় শিক্ষকদের পক্ষে সরকারের জন্য টাকাটা দেবে, তাই 10% আসলো। এখন কালকে আবার আমার ফোন দিল, ফোন দেওয়ার পর ভাই মানুষের তো বকাবকি করতেছে ফেসবুকে, 10%-এর দরকার ছিল কি? আমি বললাম এটা জাত স্বভাব, যেগুলি তুমি করা। যখন 25 দিছিলাম তখন একটা শান্তি মিছিল করছিল, এখন 10 দিছি, এরা কি করলো না করলো এটা আমাদের দেখার বিষয়। এখন বিএনপি অতীতে যা দিছে, বিএনপি দিছে সামনে, বিএনপি 5 বছর যে ইনশাআল্লাহ পাবলিক ভোট দিয়েছে, 5 বছর তো আমরা আছি। সুতরাং এই 5 বছরে যত রকমের প্রেশার আছে, মন্ত্রী মন্ত্রণালয় দেখবে, আমি ইনশাআল্লাহ সংসদে দেখবো, এবং প্রেশার ক্রিয়েট করে রাখবো সবসময়, যাতে শিক্ষকরা অধিকার থেকে বঞ্চিত না হয়। কিন্তু আবারও আমি আগের অবস্থায় আবার আগের মতো বক্তৃতা একটু গেলাম। মিলন স্যার এবং আমি দাঁড়ান প্রেস ক্লাবের সামনে, বিশ্ব শিক্ষক দিবস। এটা সাধারণ কনসেন্সাস আসবে যে বিএনপি একবার না একবার ক্ষমতা আসতেছে, আসলে এই লোকগুলি আবার শিক্ষা মন্ত্রণালয় চালাবে। আমার এবং মিলন সাহেবের সামনে দাঁড়াচ্ছে ইচ্ছা হোমনাথ উপজেলা শিক্ষকরা মিছিল গ্রামের লোক তো ভালো লাগবে না, স্বাভাবিক। গেছে নজরুল ইসলাম রনির কাছে, ছাতা তুতা তুলে গেছেন, নিজে মারছেন, কিছু কিছু খরচ করছেন, যা উদ্দেশ্য একদিন খুররুম মোল্লার নাম শুনছেন অনেকে, শিক্ষা মন্ত্রণালয়ের খুররুম মোল্লার শিক্ষা অধিদপ্তরের অলরেডি আমার কাছে আসে, আশা বললেন ভাই আপনি যদি একটু সাহায্য করেন তাহলে অন্যান্য বই দেন। আমি বললাম কি সাহায্য করবো? শিক্ষা অধিদপ্তরের ডিজি যাতে আমাকে কিছু না বলতে পারে, ডিজি যদি আমার বিরুদ্ধে অ্যাকশনে যায় এটা আপনি ঠেকাবেন। তখন আমাদের বাঞ্ছারামপুরের প্রফেসর জুনাইদ সাহেব ছিল ডিজি, এত ভালো মানুষ আমি খুব কম দেখছি, সৎ এবং ভালো মানুষ। এখন আমাকে খুব স্নেহ করে, যে জানে যে সেদিন যে কইলে এটা খারাপ হবে না, সে দূরপরি কথা বলে না। এখন তার এটা ওই পূর্ণগুলোর আমি বললাম যে তাকে যদি তুমি দিতে পারো দিয়ে দাও, গভর্নমেন্টের টাকা দিতে হবে। এর মধ্যে আপনার একটা ফোন আসলো আমার কাছে, যে ফোনে বলতেছে যে স্যার আমাকে তো পল্টন থানায় নিয়ে আসে, একটু থানাকে বলে দিলে আমি তখন দিন ক্ষমতা 4 দিকে ঘটনা। আমি বললাম যে ওসি সাহেব তাকে অ্যারেস্ট করছেন, একদিন চাইতে ভালোবাসা বলে স্যার একটা মামলা অ্যারেস্ট করছি, আপনি কি চান? আমি কথা ছেড়ে দেন। স্যার ঠিক আছে, বাদী আসতেছে, ঘটনাটা পুরো আয়ো আমাকে কাগজটা দিয়ে গেছে, আমি দেখে আপনাকে বলি, বাদীও আসতেছে, কম্প্রোমাইজ করে ছেড়ে দেবেন। আমি ঠিক আছে। 15 মিনিট পরে ওসি আমার ফোন দিয়ে বলো যে স্যার বাদী একজন সাংবাদিক, বাদী আমার সামনে আছে, এই যে নজরুল ইসলাম রনি, সে এই বাদী সাংবাদিকের মোবাইল চুরি করছে, ঘটনা মোবাইল চুরি, এখন কি করবো স্যার? আমি তাকে সালানো দেন, বাইক না হইতে পারে, তো 6 মাস এই মামলায় ঢুকে দেন। কারণ শিক্ষক যদি এরকম হয়, শিক্ষক নামের কলঙ্ক, তাহলে ঢুকাই দিল, 1 মাস জেল খেটতে হয়ে যায়। বাইরে আমার চিন্তা করছে, ওই যে আমি কইছি ওসি বলছে তোমার 6 মাসের জেল দিয়ে দিচ্ছি, বাইরে এসে একটা সমিতি করছে, ওই
ইয়ার বুদ্ধি দিছে করবো না তুমি একটা সমিতি, এই সমিতিরা টাকা দিয়া মাছ ধরা গেলে হোমওয়ার্ক করে গেছেন 10 জন করে। কেনা গেছেন নাম আছে সব কিছু এই সমিতি করছেন। এটা কি ঠিক করছেন? যেখানে আমি আছি এদেশের শিক্ষকদের এত কিছু দিলাম, দেওয়ার পরে একটা মোবাইল ফোনের যন্ত্র দিয়েছেন, এরই সম্বন্ধে মিটিং আছে ফিল্ম সেটের কথাগুলি বলছি প্রথমেই যে আমি জানার করব, এটা না বললে আবার আপনারা সংশোধন করবেন। আমরা চাই এই এলাকায় পলিটিক্যাল কোনো ইন্টারফারেন্স থাকবে না, বিএনপির কোনো ইন্টারফেয়ার থাকবে না, আপনারা সুন্দরভাবে স্কুল চালাবেন। কিন্তু আপনারা নিজেরা কোনো অপকর্মে জড়িত হবেন না, সেটা কিন্তু আবার আমরা দেখব। কারণ শিক্ষক ছাড়া শিক্ষার উন্নয়ন তো হবে না, সুশিক্ষা অর্জন করতে হবে না। এই সুশিক্ষার জন্য প্রয়োজন কি? সুশিক্ষক। এই সুশিক্ষকের যে কোয়ালিটি সেটা আমাদের থাকতে হবে। শুধু স্লোগান দিলে হবে। শিক্ষকতা পেশায় অনেকে আসছেন, দলমত এটা থাকতে পারে, সবাই বিএনপি করবে এটা তো বলি না। এখানে জামাত ইসলামের লোক থাকতে পারে, বিএনপির লোক থাকতে পারে, কেউ আওয়ামী লীগকে সমর্থন করতে পারেন, জাতীয় পার্টিকে সমর্থন করতে পারেন, কমিউনিস্ট পার্টিকে সমর্থন করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা বলি না দলীয়করণ করতে, এবং এটা আমি আমার নিজের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীকে বলছি যে শিক্ষা প্রতিষ্ঠান দলীয়করণ আমরা চাচ্ছি না। এখন আপনাদের যে প্রধান শিক্ষক যারা আছেন বা অধ্যক্ষ এবং সুপার যারা আছেন তাদেরকে বলবো যে আপনারা এখন নতুন কমিটি যে নামটাম দিয়ে রাখছেন আমাদের সাথে কোনো আলোচনা করেন, ইলেকশন হয়ে যাওয়ার পর আপনারা নিজের ইচ্ছা মতো নাম দিয়ে রাখছেন। নাম এলাকার 2-4 জন লোক আছে তো যারা আপনার বিদ্যুৎ সৈনিক, তাদের সাথে কথা বলে দেন। এর মধ্যে যে নামগুলি গেছে আমাদের বিএনপির পক্ষ থেকে যে নাম আগে দেওয়া হয়েছিল এখনো অনেক বেজাল আছে। হ্যাঁ, যাকে দেওয়া হয়েছে সে ঠিক মতো চালাতে পারতেছে না, এবং 2-4 জায়গায় খবর পেয়েছে। কিন্তু স্কুলের ব্যাপারে এত এখানে 100% আমার বিএনপির লোক হইতে 100% জামাতের হইতে 100% আওয়ামী লীগ হইতে এটি না। তাকে দিয়ে যে লোকটা স্কুলে 6 মাসের শিক্ষকদের বেতন আটকে গেছে, লাগলে নিজের পকেট থেকে 2 মাসে দিয়ে দিবে, তাকে দরকার। সে কোন দলের এটা বিষয়। এখন একটা শিক্ষক লাগলে একটা লাইব্রেরি বানাইতে পারবেন, একজন এপিসোডের মিটিং আছে লাগলে আপনার আপনাদের প্র্যাকটিক্যাল এই ব্যবহারিক ক্লাসের জন্য রুম নাই, লাগলে একটা রুম করে দিল তার বাবা নামে। তো সেই লোকগুলি আমাদের দরকার বেশি না, তো সেটা আপনি বাইর করবেন না আলাপ করবেন। আপনি আপনার এলাকার যারা লিডার আছে বা বিদ্যুৎ সেই ব্যক্তি আছে তাদের সাথে কথা বলুন যে আমার এলাকায় এই যে উনি যে বিষয়গুলি বলবেন, গণিত অলিম্পিয়াড গণিত অলিম্পিয়াড হবে, এখানে অনেক ছেলে নতুন নতুন ইনফরমেশন নিয়ে আসবে, এরকম অন্যান্য বিষয়ও আছে। এগুলি যদি আপনারা করেন তাহলে ফান্ড লাগে না। এই ফান্ডটা স্কুলের না থাকলে তো আরেকজনের কাছ থেকে আপনি নিতে পারেন। সেই জন্য আপনারা যে নাম দিয়েছেন এগুলি কিন্তু হচ্ছে না, সবাই কে গেছে খবর আছে বলে কিছু সবাই কে গেছে। কারণ গত সরকার চায় নাই বিএনপির লোকজন কোনো কিছু করতে পারে, এই জন্য গোজামিল দিয়া একটা প্রজ্ঞাপন শেষে চালু করে দিয়ে গেছে। ইউনো সরকারও চায় না সব স্কুলে থাকবে, আপনার ডিসি সাহেবও চায় না যে সব স্কুলগুলিতে থাকবে। ওনারা বলে যে আমরা প্রশাসনিক চালাবো না, স্কুলে চালাবো, স্কুলের সংখ্যা বলে। সেই জন্য সেখানে একটা নতুন নীতিমালা আসবে, 31শে মার্চের মধ্যেই একটা নীতিমালা আসবে। সেই নীতিমালা অনুযায়ী কমিটি হবে, সেখানে আমাদের কাছ থেকে প্রয়োজনীয় আপনার আলাপ আলোচনা যে জানা আগে সেটা করে নেবেন, নিজে নিজে কোনো কিছু করার চেষ্টা করবেন না।
তাহলে আপনার উপর এটা ইয়েটা এসে পড়তে হয়। যখন ব্যর্থতা তখন কিন্তু আপনার দায়িত্ব আর কেউ নিতে চায় না। তা আশা করি যে আমরা হোমনা একটা ভালো স্কুল নেই, একটা ভালো কলেজ নেই। হোমনা কলেজে গেলে আপনার মশারি কিনলে না, এটার ভিতরে আপনার বসে তারপর হোমনা কলেজে কিভাবে আপনার ছাত্রছাত্রী ভর্তি হবে কেন? একেবারে একটা নোংরা পরিবেশ নাই, ভবন একটা টিনের ঘরে এখনো সরকারি কলেজ, ডিগ্রি কলেজ তাও মানুষের সুবিধা দেখেন, মাত্র সেদিন এলো সরকারি কলেজ দেখেন কত বড় ভবন হয়েছে, টিকটক জায়গা সুন্দর, সামনে অনেক জায়গা আছে। আর হোমনা কলেজ অনেক পুরাতন কলেজ, সেই কলেজের বেহাল অবস্থা। ইনশাআল্লাহ এগুলি থাকবে, সবগুলি আমরা চেষ্টা করবো দ্রুততম সময়ের মধ্যে এগুলি করার। স্কুল কলেজে যেখানে নাই, বাউন্ডারি নেই, আমাদের জানাই, যেখানে মাঠে পানি জমে আছে আমাদের জানান, ছেলেমেয়েরা খেলাধুলার ব্যবস্থা যাতে করা যায় সেগুলি আমরা দ্রুততম সময় দিতে। শিক্ষার জন্য বরাদ্দকৃত যে অর্থ, এটা শিক্ষায় খরচ, এটা অন্য কোনো ফান্ডে যায়। কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের যে সরকারের যে শিক্ষা খাতের বরাদ্দ বাজেট, এটা হলো শুভ করে না। ওই বাজেট করা হয়, কিন্তু টাকা খরচ হয় কি জানেন? প্রশিক্ষণ। প্রশিক্ষণের মধ্যে টাকাটা রাখলে ওই যে ডিসি, আপনার ডিসি তো না, সচিব, অতিরিক্ত সচিব, জয়েন্ট সেক্রেটারি হারা গিয়া নারায়ণ একটা লেকচার দেয়, একটা মোটা খামে লেকচার। তাহলে খরচ হইতেছে কই গিয়া? প্রশিক্ষণ। প্রশিক্ষণের জন্য লিস্ট চায়, মনে করেন চায় না, এই তালিকায় বলছে এতজন শিক্ষককে পাঠানো। এই শিক্ষকরা না দিয়ে এখন জয়েন্ট সেক্রেটারি যায়, ডেপুটি সেক্রেটারি যায়, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি যায়, জামাইরে পাঠায়, বউরে পাঠায়, সালারে পাঠায়, একটা ফোকাস শিক্ষক বানায় না, তালিকা বানায় পাঠায়। এখন ডেপুটি সেক্রেটারি ট্রেনিং নিয়ে আসছে, কি 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 সে ট্রেনিং নিছে? শিক্ষায় কিভাবে ছাত্রদেরকে কিভাবে ট্রেনিং দেয়, শিক্ষার মান বাড়ানো যাবে, এটা ট্রেনিং আছে না? এখন আইসা হ্যাঁ পশু মন্ত্রণালয় ক্যান্সার হয়ে গেছে, ক্যান্সার হচ্ছে কই? পশু মন্ত্রণালয়। মানে ছাত্রদের শিখাই দিন জন্য শিখাইছে, হরিণদের শিখাই, এগুলি বন্ধ করতে হবে, চুরি চামড়া এগুলি বন্ধ করতে হবে, এই সমস্ত প্রশিক্ষণ বন্ধ করতে হবে। এই প্রশিক্ষণ কি শুধুমাত্র বন্ধ করতে পারবেন? পারবেন বন্ধ করতে? শিক্ষা অধিদপ্তরের কি দিতে হবে, পরিচালক কে হবে, সেগুলি আমরা আলোচনা করব। আর আপনি যদি শিক্ষা অধিদপ্তরের গেটে গিয়া পিয়নদের ছাড়বেন, হ্যাঁ, এই ধরনের রাজনীতি করেন, কি হইব? শিক্ষকদের এক লোক আছে খুলনা থেকে, আচ্ছা আমার বাসা সরাসরি এসে বলছে, কি ব্যাপার? কথা খলিল স্যার আমার কাছ থেকে 25,000 টাকা নিয়েছে, আমার এই কাজটা করে দেবো ম্যাডাম। ঘটনা হলো 2002 দিনের দিন খলিল স্যার হলো আপনার পরিচালক ছিলেন মাধ্যমিকে, কিন্তু উনি খুব পাওয়ারফুল লোক ছিলেন, ডিজি সব উনি কন্ট্রোল করতেন, কারণ মানব ডাইরেক্টর। এই ঘটনা পরে মিলন সাহেবের সাথে আপনার নাইমের টিচার। এখন ওই যে আমার বাসার লোক আসলো, যে পরিচালক খলিল সাহেব 25,000 টাকা পেয়েছে, আমি তো বিশ্বাস করিনি। খলিল সাহেব আমারও দ্বন্দ্ব হতো, কারণ আমি মিলন সাহেবের পক্ষে ছিলাম, ওনার সাথে দ্বন্দ্ব হতো, দুইজনের কথা আমাদের একরকম থাকতো। তো ওই ভদ্রলোক যে অনেস্ট মানুষ, এটা তো আমার সাথে সে সব করছে। এখন আমি বললাম যে খলিল সাহেব এরকম লোকটা, স্যার একটা হ্যান্ডলার আছে, সাফারি করবো। আমি বললাম যে আচ্ছা আমি তো কালকে এতটা সময় থাকবো, আপনার দেখাই দিতে। তো দেখাই দিতে আসছে খলিল সাহেব খুঁজে পাই না। আমি একজন পিয়ন দিতে আমি খলিল সাহেবের রুমে বানাইছি, কিছু করবো না, খালি চেয়ার পাতি খাই। তো দেখে আসছে আমাকে, আমি বসে রয়েছি, সালেউদ্দিন শরীফ করণ শরীফের নেতা ছিল, রুমে বসে রয়েছি। বলো স্যার এটা তো এই খলিল সাহেব, আমি যারা টাকা দিচ্ছি আমি তো এখন ওইটা করি। তখন ওই কর্মচারীরা বললো স্যার একটা খলিল আছে প্রিয়, হ্যাঁ
ওই উপরে 6 তলায় পিওনের চাকরি করে খলিল, এই কথার সাথে এটা মিলে গেছে। এখন খলিলে 25,000 টাকা দিছে আর একটু স্টুডেন্টের জন্য নাম করতেছে ওই খলিল। তাহলে সে কি শিক্ষক নেতা? কিন্তু সে আমার ঠিক কাছে যে আইছে সে একজন শিক্ষক নেতা। তাহলে পিওনে বলতেছে স্যার আবার টাকা অলরেডি দিয়ে গেছে। কোয়ালিটি এটা। আপনাদের প্রধান শিক্ষকের যে স্কেলটা, প্রধান শিক্ষকের যে গুরুত্ব, কলেজের প্রিন্সিপালের যে গুরুত্ব, এটা যদি নিজে না বোঝেন নিজের গুরুত্ব, তাহলে মানুষ আপনাকে বুঝে দিতে পারে। আমি গেলে চেয়ারটা ছেড়ে দেন, আমি বই আপনি ছেড়ে, কারণ এই চেয়ারটা আপনার, এটা আমরা দেন কেন? আমি যদি গুরুত্ব বুঝি এই চেয়ারটা, তাহলে আমি এটা বসবো। এখন আসেন, আপনাদের পিছনে আমি আছি, আপনারা খুব সুন্দরভাবে চালান। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওনার অ্যাপ্রোচিংয়ে বুঝতে পেরেছি উনি খুব সুযোগ্য লোক। উনি আপনাদেরকে সহযোগিতা করবে, আমাকে সহযোগিতা করবে। আপনারা স্কুল ভালো করার চেষ্টা করবেন। একটা মানসম্মত স্কুল নাই বন্যা ইতিহাসে, এটা করতে হবে না। আমি তো ওই লাইনে গেলাম যে আমি নিজে একটা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান করবো আপনাদেরকে নিয়ে, কিন্তু এই লাইনের যে শিক্ষা প্রতিষ্ঠান এখন আছে এটাকে বন্ধ করে দেবো? এখন তো চালাতে হবে, চলতে হবে। এখানে কিছু সাবজেক্ট, যে সাবজেক্টটা আকবরের দ্বাদশ শ্রেণীর মধ্যে ছাত্র না বাড়াইয়া আপনি জেলায় ছাত্র বাড়াইলে, যে আইসিটি সেক্টর আছে আপনাদের, এটা যদি ছাত্র বাড়ান, বাড়াইয়া আপনি ছাত্রকে এখানে মানে দক্ষ করে গড়ে তুলেন। যাই হোক, আমি অবশ্য আপনাদের সুবিধার জন্য কিছু টক জল কথা বললাম, যাতে আমাদের সামনের দিনগুলি খুব ভালোভাবে আমরা পরিচালনা করতে পারি, একজনে আরেকজনের সুখ দুঃখের অংশীদার হয়ে কাজ করতে পারি। আপনাদের জন্য আমার দরজা খোলা। বিল্ডিং লাগবে বলবেন, রুম লাগবে বলবেন, ব্যাচ বানাইতে হবে বলবেন, মাঠ বরাদ্দ করতে হবে বলবেন, সীমানা দিতে হবে বলবেন। যেটা যার দরকার অগ্রাধিকার ভিত্তিতে প্রথম যেটাতে আগে সেটাতে ইনশাল্লাহ আগে আমরা ব্যবস্থা করব। এবং আমরা শিক্ষার ফাউন্ডেশন করে তুলব ইনশাআল্লাহ।